নিচে বসে আছো কেন? মেঘ কিছু বলল না। কিছুক্ষণ নীরব থাকার পর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেহতাব উত্তরের আশা না করে শোয়া থেকে উঠে চুলগুলো ঠিক করতে করতে সৌরভদের ওয়াশরুমের দিকে চলে গেল। রিসোর্টের টপ ফ্লোর অর্থাৎ ছাদের ছোট ছোট গোল টেবিলে মেহতাব আর তার বন্ধুরা বসে আছে। সৌরভ সামিরকে গুতিয়ে কিছু একটা জিজ্ঞেস করতে বলল। সামিরের সেই দিকে মনোযোগ নেই। তার অস্তিত্ব টিকিয়ে রাখা টেবিলের উপর সুন্দর করে সজ্জিত খাবার খাচ্ছে সে। সিয়াম ব্যায়াম করছে, রূপ ছাদে দৌড়াচ্ছে, মেহতাব ফোনে নিউজ দেখছে আর কফি খাচ্ছে। সবাই নিজেদের কাজে ব্যস্ত, শুধু সৌরভ নিজে ছাড়া। সৌরভ বলে উঠল, পেটুক স্বামীর খাবারগুলোকে আদমরা করা বন্ধ কর। আর সকিনের স্বামী মর্নিং দৌড় বন্ধ কর। এতিমখানার এটিএম ব্যায়াম করা থামা বলছি। সবাই এদিকে আয়। সৌরভের কথায় সকলের মুখ চুপসে গেল। মেহতাব ধোয়া ওটা কফির মগটা সাইডে রেখে দিয়ে বলল, প্লিজ নতুন কোনো ঝামেলা ক্রিয়েট করিস না, অনেক কাজ বাকি। আই এম সো বিজি। রূপ বলে উঠল, দোস্ত, এই পৃথিবীতে সৌরভ আজ পর্যন্ত যত ঝামেলার আবিষ্কার করেছে, ওই আবিষ্কার সম্পদ দিয়া আজ ও উগান্ডার প্রেসিডেন্ট হয়ে যাইত। সুং চাং চড়াওয়ান। সৌরভ আফসোসের সুরে বলল, ইস, আমি ওই সকল আবিষ্কার উগান্ডার জন্য না করে তোর জন্য করেছি মেহতাব। ভাব আমি কতটা উদারমনের অধিকারী। ও নো, তাইলে আজকেই পাবনায় খবর দিতে হইব। পাবনাই কেন? উগান্ডার প্রেসিডেন্টের তো পাবনার পাগলাগারুতে থাকা উচিত নয় কি? মায়ের কোলে সন্তান আর বনের পশু বনে শোভা পায়। থাম, সমুদ্রের মাঝখানে নাম। হোয়াট এভার। তো আসলে দোস্ত, আমরা কিছু প্রশ্ন করব, তুই তো দিবি। তাইলে আমরা কোনো কথা কি কোনো শব্দ ছাড়া লন্ডনে ব্যাক করব। এমনিতেও তোদের জন্য অনেক দেরি করেছি, বেশি উল্টাপাল্টা কাজ করলে আই প্রমিস আজই রওনা দেব। মেহতাবের কোনো ভাবাবেগ না দেখে সৌরভ আর বাকিরা 4টা চেয়ার টেনে নিয়ে মেহতাবের সামনে বসে পড়ল। তাতেও মেহতাব গুরুত্ব আরোপ করল না। সে ফোন নিয়ে খাটাখাটি করছে। সৌরভ ফোনটা কেড়ে নিল আর বলে উঠল, দোস্ত, আমার নানার, তার দাদার, তার শ্বশুরের শালীর কসম, শেষ সুযোগ চাই। সবাই চাই চাই বলে সম্মতি জানালো। মেহতাবের অন্য কোনো উপায় না থাকায় বলে উঠল, দিস ইজ দ্য লাস্ট চান্স, ওকে? ওকে। তো আমাদের প্রথম প্রশ্ন করবে লালবাতি টিমের পক্ষ থেকে সিয়াম। সিয়াম একটু নিজেকে ঠিকঠাক করে নিল। একটা শিপ হাতে নিয়ে বলে উঠল, আপনি কি মেয়েকে ভালোবাসেন? অপশন রয়েছে: 1 ভালোবাসি, 2 ভালোবাসি, 3 ভালোবাসি, 4 ভালোবাসি। কোনোটিই নয়। এটা আমার অপশনে ছিল না। দিস ইজ বাজে চিটিং। যেমন প্রশ্ন তেমন উত্তর, চিটিং এর কি দেখলি? দোস্ত, সিয়াম বারবার বাংলায় একটু কাঁচা, বরাবরই। লালবাতি ক্ষমা প্রার্থী। এবার চুল কালো টিমের পক্ষ থেকে রৌফ নাই, যার গোফ। করবো আমি বিয়া, তোমাকে দাওয়াত দিয়া। তো আমার প্রশ্ন, ভালোবাসা বলতে কি বুঝেন আপনি? ভালোবাসা এরকম টাইপ প্রশ্ন করলে আমি কিন্তু চলে যাব। প্লিজ অন্য কিছু আস্ক কর। ওকে, আরেকজন বাকি তো। আহাত পেরুক টিম থেকে সামির, যার দিবা স্বপ্ন হলো সে বাদশাহ আমির। আমি সামির, বয়স 25, একদম খাঁটি সিঙ্গেল। আমার জীবনে 3টি শখ: খাওয়া, খাওয়া আর খাওয়া। আয় সূর্য মামা, বুদ্ধি দিয়ে যা। সামিরের মাথায় একটু বুদ্ধি দিয়ে যা। মাথায় হরলিক্স খাওয়া যদি একটু বুদ্ধি হয়। টেকো মাথায় চুল গজাতে পারলে মস্তিষ্কবিহীন মাথায় বুদ্ধির বীজ লাগানো কোনো ব্যাপারই না। হে প্রভু, পেটটা আমার একটু খেতে ভালোবাসে। ওকে কি করে অনাহারে রাখি আমি? এতটা নির্দয় নয়। মেহতাব আর এক মুহূর্ত নষ্ট না করে নিচে চলে যায়। আর কিছুক্ষণ ওদের সাথে থাকলে মেহতাবেরও পাবনার পাগলা গারুতে নিজেকে অ্যাডমিট করতে টিকিট কাটতে হতে পারে। নিজেকে ধাতস্থ করে মেহতাব রুমে প্রবেশ করতেই মেঘকে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু লাগাতে দেখে থমকে যায়। কি করছো? গালে ব্যথা পেলে কিভাবে? মেঘ কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর রিনঝিনিয়ে বলে ওঠে, আপনি দিয়েছেন? মেহতাব অবাক হয়ে যায়। সে আবার কখন দিল? নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, রিয়েলি? আমি তোমাকে? হাউ ইজ ইট পসিবল? কিভাবে আবার? আপনার খোঁচা খোঁচা দাড়ি দিয়ে ঘষা দিয়েছেন। সৌরভরা মেহতাবকে তার ফোন দিতে এসেই এই কথা শুনে থমকে যায়। এটা আমি কি শুনলাম মেহতাব? মেহতাব তো অনেক অ্যাডভান্সড। লাভ বাইটের জায়গায় দাড়ি বাইট দিয়ে দিল। হ্যাঁ, আমি সামিরের মতো দিবাস্বপ্ন দেখছি না তো। দোস্ত, এটা চিমটি দে তো। এটা বলতে দেরি। 3টে হাতের সজোরে চিমটি কাটতে দেরি হয়নি।
সৌরভ ব্যথায় কুকড়িয়ে উঠল। কি বেসুরে গদা। উগান্ডার ভবিষ্যৎ প্রেসিডেন্ট কিনা। ওগান্ডায় কি ভালো খাবার পাওয়া যায়? সৌরভের আওয়াজ শুনে মেহতাব আর মেঘের দরজার দিকে দৃষ্টি পড়ে। মেহতাব আফসোসের সুরে বলে ওঠে, নিজের বউয়ের সাথে ঠিকঠাক মতো কথা বলার সুযোগ নেই, আবার রোম্যান্স। আমার মনে হয় উগান্ডার টিকিট কিনে ওখানেই হানিমুনের ব্যবস্থা করতে হবে। মেহতাবের কথাটা সৌরভের কর্ণপাত হতেই সে বলে ওঠে, তাহলে আজকে এই ফ্লাইটের টিকিট বুক করি, কি বলিস দোস্ত? লাভগুরুর পক্ষ থেকে উগান্ডা হানিমুন গিফট। সকাল গড়িয়ে দুপুর। সবাই নিচের ক্যাফে বসে গল্প করছে। মেহতাব আর মেঘ রুমে আছে, তাই তারা আর বিরক্ত করেনি। তাদেরকেও প্রাইভেসি দেওয়া উচিত। আহতাব আর অহনার নিজেদের মধ্যে সম্পর্ক নর্মাল থাকলেও তারা ঝগড়ার এক টিম করছে। সৌরভ তার বাকি বন্ধুদের টিম আর মিথিলার টিম আলাদা বসে আছে। সৌম্য আর মেহসান শান্তি বজায় রাখার কাজে নিযুক্ত। টিনার শরীরের ব্যথা করছে, সে ওয়াশরুমে ঘুমাচ্ছিল। সে এটাকে তার ঘুমের ওষুধ না খাওয়ার জন্য ঘুমের মধ্যে হাঁটাকে দায়ী করছে। কাউকে বলেওনি, মজা করবে ভেবে। নীরব নিস্তব্ধ পরিবেশ। দুই দল তাদের চোখের ইশারায় তর্ক বিতর্ক চালিয়ে যাচ্ছে। সৌম্য আর মেহসান ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলছে আর পানি খাচ্ছে। আহতাব আর অহনা বেশ মজা পাচ্ছে। এই ছমছমে পরিবেশ সম্পর্কে অবগত নয় টিনা। টিনা এক ভুকুসকে তাকিয়ে আছে তাদের মুখ পানে। বলে উঠল, কি হয়েছে? সকলের অগ্নি নিক্ষেপণ দেখে আগ বাড়িয়ে আর কিছু বলল না টিনা। নীরব দর্শকের মতো দেখতে লাগলো। জল কতটুকু গড়িয়েছে তা বোঝাই যাচ্ছে। মেহতাবদের রুমে মেঘ কোনো এক উপন্যাসের বই পড়ছে। মেহতাব মেঘের দিকে আর চোখে তাকিয়ে আছে আর ল্যাপটপে কাজ করছে। মেঘকে সে দাড়ি বাইট দিয়েছে, তার সম্পর্কে সে অবগত ছিল না। মেঘের নরম গালগুলো ফুলে গেছে, হয়তো তাই সে আজ নিচে যায়নি। আর মেহতাবের সাথে কথাও বলেনি, বইয়ে মশগুল হয়ে আছে। মেহতাবকে আর চোখে তাকিয়ে থাকতে দেখে মেঘ বলে উঠল, কি বলবেন? মেহতাব ইতস্তত করে বলে উঠল, ব্যথা করছে, মেডিসিন এনে দিব? না, ঠিক আছি। ওকে। এই বলে সে রুম থেকে চলে যায়। মেঘ একটা তপ্ত শ্বাস ফেলল। গালে হাত দিতেই ব্যথায় কুকড়িয়ে উঠল। সামান্য ব্যথা, কিন্তু ভীষণ জ্বলছে। সে বই রেখে বারান্দায় খোলা আকাশের পানে তাকিয়ে রইল। লোকটার প্রতি অনুভূতিটা ভালোবাসায় পরিপূর্ণ রূপ ধারণ করেছে তা বুঝতে পারছে মেঘ। অবলক্ষীনভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে হয় লোকটার মুখের পানে। তার মুখে বিষণ্ণতার ছাপ এই ব্যথার জন্য নয়, বরং তার মন মধ্যিখানে মানুষটিকে নিজের করে না পাবার ব্যথা, যার সর্বক্ষণ ধাওয়া করে, উতাল পাতাল করে দেয় তাকে। সে চায় নিজে মেহতাবের ভালোবাসার শিকড়ে জড়ানোর আগে মেহতাব যেন তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়। একটিবার যেন মেঘকে নিজের অনুভূতি সম্পর্কে অবগত করিয়ে দেয়। বেশি কিছু নয়, একটু ভরসা, আস্থা আর কিঞ্চিত ভালোবাসাই যথেষ্ট। পিছনে কিছু শব্দে ভাবনার ছেদ ঘটে মেঘের। পিছনে তাকাতেই দেখতে পায় মেহতাব এসেছে, হাতে অনেকগুলো প্যাকেটে ফল, চকলেট আর কিছু একটা নিয়ে। জিনিসটা নিয়ে এগিয়ে আসতেই মেঘ জিজ্ঞেস করে, কি এটা? মেহতাব উত্তর দেয় না, বরং মেঘের অনেকটা কাছে চলে আসে। মেহতাবের হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পারছে সে। মেহতাব বিনা বাক্য খরচ করে একটু ক্রিম বের করে মেঘের গালে লাগিয়ে দেয়। মেঘের দৃষ্টি মেহতাবের মুখের পানে। আর কিছুক্ষণ এভাবে থাকলে সে নির্ঘাত কিছু একটা করে বসবে। ক্রিমটা লাগানো শেষ হতেই সে কোনো রিয়াক্ট না করে সেখান থেকে নিচে চলে গেল। মেঘকে লজ্জা পেতে দেখে মেহতাব আনমনে হাসল। পেছনে চুলে হাত দিয়ে বলে উঠল, লাজুকতা মেয়েদের শোভা পায়। বউ আমার বড্ড লাজুক, একটু বেশি। তাহলে দেরি কিসের? উগান্ডার প্ল্যান টিকিট কেটে ফেলি। কারো আওয়াজ পেয়ে সে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তোদের কি আর কোনো কাজ নেই? গভীর প্রশ্ন। একটা অ্যাপস খুলবো ভাবছি, ভালোবাসা.com। দামি সস্তা ভালোবাসার বস্তা। মেহতাব কিছু বলল না। ওদের কথায় হাসতে বাধ্য। সবাই এই ভেবে বারান্দার সোফায় বসে পড়ল। রূপ বলে উঠল, দোস্ত, আজকে একটা পার্টি আছে, মেয়েদের থেকে ছেলের জন্য এগিয়ে থাকে। বিরিয়ানি। পার্টিতে কি ভালো খাবার পাওয়া যাইবো? তুই বরং বেগুনের সাথে বিয়ে করিস। কুমড়োর সঙ্গে গায়ে হলুদ, ফুলকপির সঙ্গে ফুলসজ্জা, হাত পেরুক একটা। তাহলে খাবো কাকে? এটা তো ভেবে দেখিনি। গুড কোয়েশ্চেন। সৌরভ আর সামিরের কথায় হাসিতে ফেটে পড়ল সবাই। মেহতাবও তাদের সাথে যোগ দিল। অহনার রুমে বসে আছে সবাই। টিনা সবার হাতে কিছু একটা ধরিয়ে দিল। সবার জিজ্ঞাসু দৃষ্টি দেখে টিনা বলে উঠল, চিজ, এটাতে শাড়ি আছে হোয়াইট কালার, সবার জন্য। সন্ধ্যায় পার্টি আছে, ছেলেদের ধোতা মুখ ভোতা করে দিয়েই ছাড়বো।
উফ, এই প্রথম আমার মন জয় করে নিয়েছো টিনা আপু। এক বালতি চুমু। এই বলে স্বামী টিনাকে চুমু দিয়ে রুম থেকে চলে গেল। টিনা অবাক ভঙ্গিতে দাঁড়িয়ে বলে উঠল, আমাকে কি অপমান করলো না প্রশংসা? যাই হোক, সবাই আমাদের রুমে চলে আসো, ওখানে রেডি হয়ে নেব। অহনা আর মেঘ ভাবি তো আছেই। আমি পার্টিতে থাকতে পারবো না। কেন ভাবি, এমন করো না প্লিজ। মেঘ আসবে আমার লাস্ট কথা, না হলে আমিও আসবো না। আপু এমন করিস না, আমার শরীর ভালো লাগছে না। না, কোনো কথা নয়, আপুর কথা রাখবি তুই, না হলে ভাববো তুই আমায় ভালোই বাসিস না। ব্ল্যাকমেল করছিস? ভালো, খুব ভালো। হোয়াট ইমেল? এটা মেঘো ভাবি? টিনার কথায় সকলের মুখে হাসি ফুটে উঠল। যাক, ভাবির মুখে হাসি ফুটলো। সন্ধ্যা আকাশ, শীত হওয়ায় পার্টির আয়োজন সন্ধ্যার দিকে করা হয়েছে। মেহতাব একটা ব্ল্যাক শার্ট তার সাথে ব্ল্যাক প্যান্ট পরেছে, চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। মেঘ এখনো রুমে আসেনি, তাই মেহতাব রেডি হয়ে নিচে মেঘকে খুঁজতে চলে গেছে। পথের মাঝখানে কাটার মতো সৌরভ আর তার দল দাঁড়িয়ে আছে। বাহ দোস্ত, কারণ নজর না লাগে, বড্ড রূপবতী তুই। সৌরভের কথায় মেহতাব মুচকি হাসল। তাই নাকি? বেশি দিন নেই, সেই তো লন্ডন ব্যাক করতে হবে, তখন শোধ তুলব। উগান্ডা হানিমুন গিফট করব, মিথিলার সাথে যাস, ওকে? শেষ কথাটা আসতে বলাতে বাকিরা না শুনলেও সৌরভের কান অব্দি পৌঁছেছে। সে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে উঠল, ওর চোখ অ্যানাকন্ডার মতো, কান ডাইনোসরের মতো। কিভাবে জানলো শালায়? মেহতাবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে হবু জ্বালা জেনে যাবে। মেহতাব কিছুই বলল না, তার চোখ এড়ানো এত সহজ নয়। সৌরভের ভয়ার্ত কণ্ঠে বলা কথায় হেসে দিল। জ্বালা নয়, শালা হবে। সন্ধ্যার পার্টি সবাই যার যার মতো এনজয় করেছে। মেহতাব নিজের ফোনে কোনো জরুরি কল অ্যাটেন্ড করেছে। সৌরভ একটা জুস নিয়ে তাকিয়ে আছে। রৌফ, সামির, সিয়াম তিনজনের নজর মেহতাবের দিকে। সৌম্য আর মেহসান প্রকৃতি কী অবস্থায় আছে আজ করার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর মেহতাব কথা বলা শেষ করে ওদের সাথে একটা টেবিলে বসে পড়ল। মেহতাবকে আসতে দেখে সিয়াম বলে উঠল, দোস্ত, মেঘ কই? জানি না, তুই যেখানে আমিও সেখানে। সিয়াম সৌম্য আর মেহসানের দিকে ইশারা করল। তারা কথা না বাড়িয়ে মেয়েদেরকে খুঁজতে চলে গেল। সবাইকে গোমরা দেখে সবার মন ভালো করার জন্য রৌফ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, বিলকিসের মা, ওঠো। সবাই নিজেদের দিকে চাওয়াচাওয়ি করল রৌফ কাকে কথাটা বলেছে সেটা বোঝার জন্য। রৌফ কিঞ্চিত হেসে সামিরের কোমর জড়িয়ে ধরে বলল, রূপবতী হওয়া উচিত তোমার মতো। তোমার বিড়ালের মতো চোখ, কুকুরের মতো দাঁত, হাতের মতো নাক, বাজুরের মতো কান আমায় তোমার দিকে আকৃষ্ট করে প্রিয়। ওরে বিলকিসের মা, চুলগুলো পাইকা গেছে হাওয়াতে। সিয়াম ফোরন কেটে বলে উঠল, বিলকিসের মারে দেখা ক্রাশে নামে বাস খাইলাম। অহনা মেঘকে শাড়ি পরিয়ে দিচ্ছে, সিমরান মেঘের মেকআপ করিয়ে দিচ্ছে, মিথিলা মেঘের চুলে গোলাপ ফুল লাগিয়ে দিয়েছে, টিনা গহনা পরিয়ে দিচ্ছে। সাম্মী বিছানায় আচ্ছোয়া হয়ে তাদের কাণ্ড দেখছে আর হাসছে। সিমরান ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, শুয়ে আসছি কেন? দেখ কেউ আসছে কিনা, একদম ঢুকতে দিবি না। হুকুম হুজুর। এই বলে স্বামী দরজায় ঠেস হয়ে দাঁড়িয়ে রইল। তখনই সৌম্য আর মেহসান ঢুকতে গেলেই স্বামীর পায়ের সাথে উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। মেহসান বুকে ফু দিয়ে বলে উঠল, আপু কি করছো? আমরা তো উভয় পক্ষ। স্বামী তাচ্ছিল্যের সুরে বলে উঠল, ওরে আমার সিঙ্গারার আলু, তোদের ভালো করেই জানা আছে আমার। সরো, ভাবিকে দেখতে চাই। একদম চালাকি চলবে না, না হলে ছাদে শুকো দিয়ে শুটকি বানিয়ে দেব। দেখতে ভেটকি মাছের মতো, আমাদের আবার শুটকি বানাবে আসামি একটা। সাম্মি আয়নায় নিজেকে দেখে নিজেকে ধাতস্থ করে বলে উঠল, যা মাফ করে দিলাম। সৌম্য আর মেহসান কথা বাড়াল না। ওরা চলে গেলে সাম্মি পিছন থেকে মেঘকে দেখেই মুখ হা করে তাকিয়ে রইল। মশা ঢুকে যাবে। সিমরানের কথায় হুঁশ ফিরল সাম্মির। হ্যাঁ হ্যাঁ, কারণ নজর না লাগে। সবাই নিচে বসে বোর হচ্ছে। সৌরভ মুখে তালা দিয়ে রেখেছে। মেহতাব ফোনে ইম্পর্টেন্ট কাজ করছে আর আহতাবের সাথে ডিসকাস করছে। সিয়াম রৌফ চুপচাপ বসে আছে। সৌম্য আর মেহসান ফোনে মগ্ন। সামির পরিস্থিতি ঠিক করতে বলে উঠল, এক বনে এক সাহসী ছেলে ছিল।
মেহসান ফোন থেকে মাথা তুলে বলে উঠল, নাম নিশ্চয় স্বামীর। তুই বুঝলি কেমনে? ব্রেন হ্যাক করে নিয়েছিস নাকি? সবাই সামিরের ভঙ্গি দেখে হেসে নিজেদের কাজে মনোযোগ দিল। তৎক্ষণাৎ মেঘার বাকিদের নিচে নামতে দেখে সবার দৃষ্টি সিঁড়ির দিকে গেল। মেহতাবের নজর কেড়ে নিল সাদা শাড়ি পরিধানরত রমণী, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, মাথায় লাল গোলাপ, যাকে বলা যায় কোনো কিছুর খামতি নেই। মেহতাবকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উপস্থিত সবাই হেসে দিল। সৌরভ মুখ খুলে বলে উঠল, দোস্ত, এটা মেঘ, তোরই বধূ। এমন মেয়ে দেখছিস যেন প্রথমবার দেখলি। সৌরভকে চিমটি মেরে থামতে বলল আহতাব। আহতাব মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল, শালিকা, মেহতাব তো তোমাকে দেখে কল্পনায় ডুব দিয়েছে, ওকে বাঁচাও। আহতাবের কথায় সবাই হেসে দিল। হাসল না মেহতাব। মেঘ লজ্জা পেল, প্রকাশ করল না। মেয়েরা এসে সবাই এক টেবিলে গোল করে বসলো। মিউজিক চালানো হলো। মুহূর্তেই রোমান্টিক পরিবেশ তৈরি হলো। সবাই ডিনার পার্টির জন্য ভালো ভালো খাবার অর্ডার দিয়েছে। খাবার এসে পড়েছে, সঙ্গে পার্টি আরও রসালো করার জন্য টিনা আর সামির এক পাশে এসে পড়ল। টিনা বলে উঠল, একটা প্ল্যান আছে। আমি আর তুমি এখানে সবচেয়ে অকাজের চরিত্র, তো আমাদেরকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। তাহলে কোম্পানিতে মেহতাব আমাদের দুজনকে প্রমোশন করে দিতে পারে। টিনা, এমন কিছু করিস না বোন, যাতে মেহতাব প্রমোশন তো ধুর, চাঙ্গায় তুলে রাখে। নো টেনশন, ওদের বিয়ে আরো রসালো করব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমি জানতাম না তুমি বাবুসিগিরি করতে পারো। টিনা মুস্কি হেসে টেবিলে এসে বসে পড়ল। সামিরকে ইশারা করতেই ও উপরে চলে গেল। সবাই যার যার মতো খাচ্ছে। সৌরভ পা দিয়ে মিথিলার পায়ে গুঁতা দিচ্ছে। মিথিলার অগ্নিদৃষ্টি দেখেও থামেনি সে। মিথিলা কেশে বলে উঠল, সিমরান, শাম্মি, আমার পায়ে কিছু একটা পড়েছে, দেখ না প্লিজ। সৌরভ এই কথা শুনে পা নিজের জায়গায় গুটিয়ে নিল। মেহতাবের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ওঠে, দোস্ত, আমারে কিছু মেয়েদেরকে পাঠানোর টিপস দে। লাভ গুরু, তোরে ময়মনসিংহগামী ট্রেনে হানিমুনের টিকিট কেটে দেবো। ফ্রিতে ট্রাভেল আর হানিমুন হয়ে যাব। এক ডিলে দুই পাখি আর কি। মেহতাব বিষম খেয়ে বলে উঠল সৌরভের কথা শুনে। সৌরভ হাঁ করে তাকিয়ে রইল। সে ভুল কিছু বলছে নাকি। মেঘ মেহতাবকে পানির গ্লাস এগিয়ে দিল। এই নিন। মেহতাব পানি এক ঢোকে শেষ করল। মেঘের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ মেঘ। সবাই যার যার খাওয়া শেষ করে ফেলল। সামির সবাইকে ড্রিঙ্ক সার্ভ করে দিল। মেঘ ড্রিঙ্ক করবে না। সামির বলে উঠল, ডোন্ট ওয়ারি ভাবি, এটা অ্যালকোহল না, ফ্রুট জুস। সামির মেঘকে জোর করে ধরিয়ে দিল। সামিরকে মেহতাব বলে উঠল, তোরা আজে বাজে কিছু করবি না, আমি ওয়ার্নিং দিচ্ছি। দোস্ত, ওটাই ফ্রুট জুস। সত্যি, রোফের দাড়ির কসম। রোফ চিবুকে হাত দিয়ে বলল, কিন্তু আমার তো দাড়ি নাই। সবাই ডিনার করে একসাথে বসে আছে। সবার হাতে ড্রিঙ্কস, মেহতাবের বাদে। টিনা ফিসফিস করে সামিরের কানে কিছু বলে দিল। সামির কথা মতো মেঘ আর মেহতাবের ড্রিঙ্কসে ট্যাবলেট জাতীয় কিছু একটা মিশিয়ে দিল। সামির ড্রিঙ্কস নিয়ে মেহতাবকে জোর করে ধরিয়ে দিল। মেঘ নিতে না চাইলে সামির টলমল চোখে তাকাতে নিতে বাধ্য হলো মেঘ। সবাই ভালো লেভেলের ড্রিঙ্কস করে নিয়েছে। কেউ দুলছে তো কেউ উল্টাপাল্টা কথা বলছে। টিনার বুঝতে বাকি নেই সামির সবাইকে অ্যালকোহল দিয়েছে ফ্রুট জুসের বদলে। অকর্মণ্য একটা। এইভাবে সে সবাইকে যার যার রুমে দিয়ে আসার চেষ্টা করছে। সবাইকে নিয়ে সামির আর টিনা চলে গেল মেঘ আর মেহতাবকে বাদে। তাদের জন্য আজ বাসর ঘর সাজাবে এই প্ল্যান ওদের। ওদের কাছাকাছি আনলে ওদের ঝামেলাও ঘুচে যাবে আর টিনাকেও ক্ষমা করে দিবে। যতই হোক সে মেহতাবের খারাপ অন্তত চায়নি। সে ভালো থাকুক, এটাই তার প্রত্যাশা। এই ভেবে তপ্ত শ্বাস ফেলে সামির আর টিনা সবাইকে রুমে দিয়ে আসার জন্য নিয়ে গেল। মেহতাব আর মেঘ দুজন পাশাপাশি বসে আছে। টেবিলে হালান দিয়ে দুজন দুজনকে দেখছে। মেঘ মেহতাবের দিকে আর মেহতাব মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ বলে উঠল, আপনি এত সুদর্শন কেন? আপনার মতো এত সুদর্শন পুরুষ পৃথিবীতে একজনকেও দেখিনি। মেহতাব মুস্কি হেসে মেঘের কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। বলে ওঠে, তোমার দেখার দৃষ্টিভঙ্গি সুন্দর, আর আমি তো তোমারই অর্ধেক অঙ্গ। তুমি আমার অর্ধাঙ্গিনী। প্রত্যেক স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষটি হচ্ছে তার স্বামী। আপনি এত রোমান্টিক কথা বলছেন, আজ কি হলো সাহেব? জানি না, আমি যখনই তোমাকে দেখি আমি ভুবন ভুলে যাই।
কেবল তোমাকে জড়িয়ে ধরার ইচ্ছা অনুভব করি।